আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। পিলখানা ট্র্যাজেডিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোষীদের যথাযথ শাস্তি নিশ্চিতের ঘোষণা। প্রথমবার জাতীয় সেনা শহীদ দিবস পালন। বিডিআর হত্যাকাণ্ড সে সময়ের বিডিআর সদস্যরাই ঘটিয়েছে বললেন সেনা প্রধান। নিজেরা হানাহানি করলে স্বাধীনতা বিপন্ন হতে পারে বলে সতর্কতা। 2007 সালে চাকরিচ্যুত 85 উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে বহালে আপিল বিভাগের নির্দেশ, ফিরিয়ে দিতে হবে সব সুযোগ সুবিধা। মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে এটিএম আজহারের রিভিউ শুনানি বুধবার পর্যন্ত মুলতবি। বিচারে আন্তর্জাতিক আইন মানা হয়েছে কিনা আইনজীবীর প্রশ্ন। এবং বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের মৃত্যু। বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতার বিদায়ে রাজনৈতিক অঙ্গনে শোক। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত সংবাদ। পিলখানা ট্র্যাজেডির 16তম বছরে প্রথমবারের মতো পালন করা হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের মাধ্যমে দোষীদের যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে। তিনি সতর্ক করে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো বাহিনীর কারো গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না। সাদি মাহমুদের রিপোর্ট। পিলখানা ট্র্যাজেডির পর কেটে গেছে 16 বছর। দীর্ঘ সময়েও শোক কাটিয়ে উঠতে পারেননি শহীদদের স্বজনরা। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি সে সময়ের বিডিআর সদর দফতরে বিদ্রোহের নামে হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। প্রতি বছর এই দিনটিতে নিহতদের স্বজন ও সহকর্মীরা জড়ো হন বনানীর সামরিক কবরস্থানে। শ্রদ্ধা, ভালোবাসা আর দোয়ায় স্মরণ করেন তাদের। শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে তাদের সামরিক সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও বিজিবির মহাপরিচালক। পরে শহীদদের স্বজনরা শ্রদ্ধা জানান। আমরা যারা বিচারটা দেখে দিতে পারি, যারা মারা গেছে তাদের আত্মাটা শান্তি পায় যে বিচার হচ্ছে। শেখ হাসিনার রেজিমে বিচারটা কখনো হবে না, কারণ ওখানে তৎকালীন প্রধানমন্ত্রী নিজেই এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত। যতদিন না মৃত্যু হয় ততদিন বিচার চাবো, সঠিক বিচার, এবং কারা ছিলেন তাদের চেহারা উন্মোচিত হোক। যারা ক্রিমিনাল পলাতক আছে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া। অন্য কোনো দেশের লোক হোক না কেন, উই ওয়ান্ট জাস্টিস। দোষীদের যথাযথ শাস্তি নিশ্চিত করার প্রত্যয় জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। তাদের দুইটা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা। তো আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি। আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি। রিপোর্টের বেসিসে আমরা যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আনতে নেওয়া হবে। যদি কোনো জায়গায় কোনো রকমের গাফলতি আমার কর্মচারী বা আমার বাহিনীর ভিতরে থাকে, আমি তাদের আইনের আওতায় নিয়ে আসবো। বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলটির মহাসচিব। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজেশ করে যথাসময় যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো করতে দেন। দীর্ঘ 16 বছর পর চলতি বছর থেকে দিনটি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হচ্ছে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, বিডিআর হত্যাকাণ্ড সে সময়ের বিডিআর সদস্যরা ঘটিয়েছে, এখানে কোনো ইফ বা বাট নেই, ফুল স্টপ। যারা বিচারিক প্রক্রিয়ায় দোষী হয়েছে তারা দোষী। রাজধানীর রাওয়া ক্লাবে জাতীয় শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে তিনি আরও বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। নিজেরা হানাহানি করে দেশকে অস্থিতিশীল করলে স্বাধীনতা বিপন্ন হবে বলে সতর্ক করেন তিনি। মাসরুর শাকিলের রিপোর্ট। 2009 সালে রাজধানীর পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যার দিনকে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে সেনা দিবস হিসেবে পালন। সেদিনের ঘটনা নিয়ে আলোচনায় অংশ নেন নিহত ও আহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্য ও সাবেক সেনা সদস্যরা। দিবসটিতে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা। এখন থেকে প্রতি বছর এই দিবসটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে
পালন করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। সেনাপ্রধান তার বক্তব্যে পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে তার অবস্থান পরিষ্কার করেন। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। তিনি বলেন, সেনাবাহিনীতে গত 15 বছরে বঞ্চিতদের প্রতি ন্যায় বিচার করা হচ্ছে। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. For last 7-8 months, I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে জানিয়ে তিনি বলেন, নিজেদের মধ্যে হানাহানি করে দেশকে অস্থিতিশীল করলে স্বাধীনতা বিপন্ন হতে পারে। আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার এদিকে খেয়াল করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, he completely agrees with me. There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that. যেটা আমি প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। স্মৃতিচারণে শহীদ পরিবারের সদস্যরা ঘটনার মাস্টারমাইন্ডদের খুঁজে বের করা, সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীদের শাস্তি নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন নৃশংস ঘটনা যেন আর না ঘটে সেই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত 85 জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সব সুবিধা সহ চাকরিতে বহালের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আপিল ও পুনর্বিবেচনার আবেদন নিষ্পত্তি করে ওই রায় দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চ। আপিলকারীদের পক্ষে আইনজীবী সালাউদ্দিন দোলন বলেছেন, 85 জনের মধ্যে 3 জন মারা গেছেন। ওই 3 জনের পরিবারও সুযোগ সুবিধা পাবেন। আপিল বিভাগের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন চাকরি ফিরে পাওয়া 2 জন। 2005 সালের 3রা সেপ্টেম্বর পিএসসির মাধ্যমে 320 জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে অস্থায়ীভাবে নির্বাচন করা হয়। বিএনপি জামাত জোট সরকারের সময়ের এই নিয়োগ নিয়ে বিতর্ক উঠলে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে 320 জনের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। তাদের মধ্যে 85 জনকে ওই বছরই চাকরিচ্যুত করা হয়। আপিলের এগেইনস্টে আমরা রিভিউ ফাইল করে রেখেছিলাম। সেই রিভিউ শুনানি শেষে আজকে মাননীয় আদালত, বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই রিভিউ পিটিশনে লিভ গ্রান্ট হওয়ার পরে অ্যাপিল অ্যালাউ করেছেন। সবাইকে চাকরিতে পুনর্বহাল করেছেন, সকল সুযোগ সুবিধা সহ। আবারও বলছি, সকল সুযোগ সুবিধা সহ। অনেক আমাদের সাথে অনলাইন করা হয়েছিল, মানে অনলাইনভাবে আমাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছিল। সেটা মানে আপনারা প্রতিষ্ঠা হয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। আইনজীবী বলেছেন, আন্তর্জাতিক আইন মেনে বিচার হয়েছে কিনা সর্বোচ্চ আদালতে তারা সে প্রশ্ন তুলেছেন। জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন, আদালতের ওপর চাপ প্রয়োগ করতে চান না, ন্যায় বিচারের প্রত্যাশায় আছেন তারা। মাজহারুল হক মান্নার রিপোর্ট। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নানা কর্মসূচি পালন করেছিল জামায়াতে ইসলামী। এ অবস্থায় ওই মামলায় রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি সকালে শুরু হয় আপিল বিভাগে। সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ছেলে ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী আদালতকে বলেন, আন্তর্জাতিক আইন মানা হলে আজহার সহ কাউকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া যেত না। আজকে যে রিভিউ পিটিশনের আলোচনা উঠেছে, সেখানে উঠেছে অতীতের সবগুলো রায়। এই যে একটি ফাইন্ডিং তারা দিল,
এবং এই মানুষগুলোকে মৃত্যুদণ্ড দিয়ে এক্সিকিউট করা হলো। আজকে যদি সেই সব রায়গুলো এই পয়েন্টে রিভিউ হয়, তাহলে আন্তর্জাতিক আইনের অ্যাপ্লাই না করার কারণে যে অবিচার হয়েছে সেটা নতুন করে আবার প্রমাণিত হবে। পরে রিভিউ আবেদন থেকে আপিলের অনুমতি দেওয়া যাবে কিনা সে সম্পর্কে সিনিয়র আইনজীবী প্রবীণ নিয়োগীর মতামত নেন প্রধান বিচারপতি। এরপর শুনানি মুলতবি করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে বেঞ্চ। আদালত থেকে বের হয়ে নিজের প্রতিক্রিয়া জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। কালকে আবার শুনানি হবে, আদালত শুনানি শেষে নিশ্চয়ই কোনো আদেশ দেবেন। আমাদের সিনিয়র লয়াররা সেখানে থাকবেন, কোর্ট উইল ডিসাইড। আমরা সেই জন্য ওয়েট করছি, আমরা ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছি। ইনশাআল্লাহ আদালতে জুলুমের বিরুদ্ধে ন্যায় বিচার আমরা ইনশাআল্লাহ পাবো। 2014 সালের 30 ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালের 23 অক্টোবর মৃত্যুদণ্ডাদেশের রায় বহাল রাখেন আপিল বিভাগ। রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন আজহারুল ইসলাম। মাশরুক মান্না, চ্যানেল আই, ঢাকা। ধর্ষণের বিচার ও নিরাপত্তার দাবিতে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। মতিঝিল শাখার সামনে শিক্ষার্থীরা 3 ঘন্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে একপাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতায় সারা দেশে ধর্ষণসহ নানা ঘটনা ঘটছে। অবিলম্বে ধর্ষকদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার সকালে রাজধানী ধানমন্ডির বাসায় অসুস্থ বোধ করলে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আজ দুপুর 2:30টায় সংসদ ভবনের সামনে তার জানাজার নামাজ হবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ আসর আরেকটি জানাজার নামাজ হবে। পরে তাকে চট্টগ্রামে নিজ গ্রামের বাড়িতে দাফনের কথা রয়েছে। আব্দুল্লাহ নোমান 1991 সালে চট্টগ্রামের কোতোয়ালি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এবং 2001 সালে খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 71 মহান মুক্তিযুদ্ধে অংশ নেন আব্দুল্লাহ নোমান। প্রতিষ্ঠাকালীন সময়েই বিএনপিতে যোগ দেন তিনি। নোমান সাহেবের চলে যাওয়াটা এটা মানুষের থেকে বিরাট বিরাট তার মতো একটি ত্যাগী প্রৌপিপুর মানুষ এবং অত্যন্ত প্রগতিশীল মানুষ, অত্যন্ত ইতিবাচক চিন্তা করা মানুষ যে এইভাবে চলে যাবেন এই মুহূর্তে, যখন এই ধরনের মানুষকে আমাদের খুব বেশি প্রয়োজনীয় একটা পরিবর্তনের পরে, তখন তার চলে যাওয়াটা নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত দুঃখের, শোকের এবং অপূর্ণ। আমি আমাদের দলের পক্ষ থেকে, আমাদের চেয়ারপারসন খালেদিয়ার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি তার ইন্তেকালে। এবারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। বিরতির পর আবারও আমন্ত্রণ। এবার নিটল টাটা কৃষি সংবাদ। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের গাছে গাছে এবছর প্রচুর মুকুল এসেছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগবালাইয়ের আক্রমণ না হলে ভালো ফলন হওয়ার আশা করা হচ্ছে। আমের মুকুলের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন জেলার আম চাষি ও ব্যবসায়ীরা। এবার প্রকৃতি সংবাদ। স্থানীয়দের অসচেতনতা ও কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় অস্তিত্ব সংকটে পড়েছে ময়মনসিংহ জেলা স্কুলটির ছাত্রাবাসের পাশে ঐতিহ্যবাহী পুকুরটি। ময়লা আবর্জনা আর কচুরিপানায় ভরে যাওয়ায় মশা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে এই পুকুর। বিপন্ন হচ্ছে পরিবেশ, হুমকিতে জনস্বাস্থ্য। এবারে খেলার খবর।
নিউজিল্যান্ডের নাগরিক হলেও ভারতীয় ক্রিকেট দলের ভক্ত কৃষ্ণ মুতায়া দুই লিজেন্ড রাহুল দ্রাবিড়ের রা এবং সচিনের চীন নিয়ে ছেলের নাম রেখেছিলেন রাচিন রবীন্দ্র। নিউজিল্যান্ড ও বিশ্ব ক্রিকেটের এই উঠতি প্রতিভা রাচিন বাবার স্বপ্ন পূরণ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে গ্রেট সচিন টেন্ডুলকারের রেকর্ড ভেঙেছেন। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পিলখানা ট্র্যাজেডিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোষীদের যথাযথ শাস্তি নিশ্চিতের ঘোষণা, প্রথমবার জাতীয় সেনা শহীদ দিবস পালন। বিডিআর হত্যাকাণ্ড সে সময়ের বিডিআর সদস্যরাই ঘটিয়েছে বললেন সেনাপ্রধান, নিজেরা হানাহানি করলে স্বাধীনতা বিপন্ন হতে পারে বলে সতর্কতা। 2007 সালে চাকরিচ্যুত 85 উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে বহালে আপিল বিভাগের নির্দেশ, ফিরিয়ে দিতে হবে সব সুযোগ সুবিধা। মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে এটিএম আজহারের রিভিউ শুনানি বুধবার পর্যন্ত মুলতবি, বিচারে আন্তর্জাতিক আইন মানা হয়েছে কিনা আইনজীবীর প্রশ্ন। এবং বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের মৃত্যু, বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতার বিদায়ে রাজনৈতিক অঙ্গনে শোক। এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।